2026। তো আপনারা নিশ্চয়ই জানেন এবার এক্সাম হবে একটু আগে, অর্থাৎ জুনে এক্সাম হয়ে যাবে। তো সেই জন্য প্রস্তুতিটাও শুরু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর এই লক্ষ্যেই মিড টার্ম, জেনেসিসের যে মিড টার্ম যে প্যানেল, সেই প্যানেলটা খুব দ্রুতই আমরা কাজ শুরু করে দিয়েছি, এবং রেগুলার ব্যাচও আমরা শুরু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। ওয়ান অলরেডি শুরু হয়ে গেছে, এখন সেকেন্ড ব্যাচটা শুরু হতে যাচ্ছে। আপনারা কালক্ষেপণ না করে এই ব্যাচে আমি সবাইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হয়ে যাওয়ার জন্য। কারণ বিসিপিএস এখন যে কোশ্চেন করছে, যে কোশ্চেনের প্যাটার্ন দিনে দিনে চেঞ্জ হচ্ছে, সেটা দিনকে দিন আস্তে 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 আরো বেশি কঠিন হচ্ছে। এবার আপনারা যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে পরীক্ষার এবার কেমন ছিল। আস্তে আস্তে বিসিপিএস এর মিড টার্মটা অনেকটা এখন সিমিলারিটি আছে এমসিপিএস এবং ফাইনালের সাথে। অস্কিটা দিনে দিনে আরো কঠিন হচ্ছে। আইওইটাও দেখা যাচ্ছে যে খুব বেশি কঠিন না হলেও ধরতে অনেকের কষ্ট হচ্ছে। তো এই সব কিছু জিনিস, রিটেনটাও আগের চেয়ে অনেকটাই কঠিন হয়ে গেছে, এসবিও গুলোও ধরতে সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য একটা সঠিক গাইডলাইন না পেলে কিন্তু মিড টার্মের প্রিপারেশন নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তো সেই লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন ওরিয়েন্টেশন ক্লাস, সেকেন্ড সেকেন্ড ব্যাচের। আর এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের সাথে যুক্ত আছেন গেস্ট হিসেবে আমাদের সবার প্রাণপ্রিয় মিড টার্মের মেন্টর ডক্টর আব্দুল্লাহ রায়হান ভাইয়া, এবং সাথে জনপ্রিয় দুইজন স্পিকার আছেন আমাদের সাথে, মিড টার্মের মেন্টর ডক্টর তৌহিদা আক্তার পলি এবং ডক্টর ওয়াফা সাদিয়া করিম। এবং এইবার সদ্য পাশ করা যে দুজন ডক্টর আমাদের সাথে যুক্ত আছেন তারা হলেন ডক্টর মোহাম্মদ শফিউল ইসলাম রাকিব এবং ডক্টর মোহাম্মদ তানভীর আহমেদ দীপ। তো আমরা একে একে প্রথমে স্পিকারদের কথাগুলো একটু শুনি, তারপর আমরা আমাদের স্পেশাল গেস্টের কথা শুনবো, এরপর সবশেষে আমরা আমাদের সদ্য পাশ করা ডক্টর, জেনেসিসের প্রাণ, যারা না থাকলে হয়তো জেনেসিসের এত বড় অ্যাচিভমেন্ট আমরা সবাই মিলে উদযাপন করতে পারতাম না। তো তাদের কথাটা আমরা, তাদের ফিলিংসটা আমরা শেষে আমরা শুনে নিব। আসুন প্রথমে আমি রিকোয়েস্ট করছি ডক্টর ওয়াফা সাদিয়া করিম আপুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশন স্পিচটা দেওয়ার জন্য। ওয়াফা করিম আপু, আপনি আছেন কি? আসসালামু আলাইকুম আপু, আমি আছি। উম্মে হাবিবা আপুকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। জি আপু, দেখা যাচ্ছে এবং আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি মিড টার্ম পাশ করেছি জুলাই 24 সেশনে। জেনেসিস মিড টার্ম টিমকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাকে অ্যাজ এ স্পিকার এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার সাথে আজকে অনুষ্ঠানটি যারা যারা শেয়ার করছেন, আমাদের মাননীয় গেস্ট আছেন আব্দুল রায়ান ভাইয়া এবং তৌহিদ আক্তার পলি আপু আছেন অ্যাজ আ মেন্টর হিসাবে, এবং সেই সাথে দুইজন ব্রিলিয়ান্ট ডক্টর আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা হচ্ছে এই সেশনে সাফল্যের সাথে পাশ করেছে। তাদের দুজনকে কনগ্রাচুলেশন, এবং যারা এই সেশনে পাশ করেছে সবার ফার্স্টে তাদেরকে কনগ্রাচুলেশন জানিয়ে শুরু করছি। তো আজকে যে মিড টার্ম ওরিয়েন্টেশনের যে ব্যাচটা, রেগুলার ব্যাচ 2, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বিসিপিএস কিন্তু পরীক্ষা একটু এগিয়ে দিয়েছে, অর্থাৎ 15 দিন এগিয়ে দিয়ে জুনের 15 তারিখ হচ্ছে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সময় কিন্তু আজকে হচ্ছে 18 তারিখ, তো হচ্ছে জুনের 15 তারিখ হবে হবে। তো সেই হিসেবে কিন্তু আপনি সময় কম পাচ্ছেন। 15 দিনে কিন্তু একটা ডেভিডসনের হচ্ছে পুরো ডেভিডসন হচ্ছে রিভিশন করার জন্য যথেষ্ট, কিন্তু সেই 15 দিনটা আপনারা আর পাচ্ছেন না। তো যেহেতু আপনারা সময় কম পাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আর সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই, এবং সেই সাথে প্রোক্রাস্টিনেট করার সুযোগ নেই যে আপনি ভর্তি হবেন কি হবেন না, অথবা কলিগের আশে বসে থাকবেন, বা হচ্ছে আপনি কলিগদের সাথে পরামর্শ করবেন যে ভর্তি হবেন কি হবেন না, বা আরো কয়েকটা মাস যাক আমি দেখি ভর্তি হবো কি হবো না। ইন দা মিন টাইম দেখবেন আমাদের লং ব্যাচ কিন্তু ওয়ান এবং টু স্টার্ট হয়ে গিয়েছে, এবং রেগুলার ব্যাচ ওয়ানও শুরু হয়ে গিয়েছে, এবং এদের কিন্তু অনেকগুলা ক্লাস হয়েও গিয়েছে, এবং ক্লাস টেস্টও কিন্তু সিমালটেনিয়াসলি চলছে। তো আমরা লং ব্যাচে খেয়াল করলে দেখতে পাবো আমরা কিন্তু অভূতপূর্ব সাড়া পেয়েছি, এবং অনেকেই কিন্তু অ্যাডমিট অলরেডি হয়ে গিয়েছেন। তো আমরা এতটুকু এনশিওর করে আপনাদেরকে বলতে পারি আমাদের মিড টার্ম পাশের ক্ষেত্রে আমাদের ডক্টররা কতটা বেশি সচেতন এবং কতটা বেশি কেয়ারফুল। এখন আসি হচ্ছে বিসিপিএস এর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। এই যে রিসেন্টলি হচ্ছে জানুয়ারি 26-এ যে রেজাল্ট দিয়েছে,
76 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে রিটেন কোয়ালিফাই করেছে 294 জন, এবং হচ্ছে আহ অস্কি ফাইনালি পাশ করে এসেছে হচ্ছে 175 জন। তো পাস রেট হচ্ছে ওভারঅল হচ্ছে 30%। তো এইখান থেকে কিন্তু আপনার একটা হচ্ছে মেসেজ কিন্তু আপনাদের মধ্যে চলে যাওয়া উচিত ইতিমধ্যে, এবং আপনারা আইদার মানে সবাই হয়তো জেনে গিয়েছেন আপনাদের কলিগের থেকে যে কোয়েশ্চেন কি পরিমাণ হচ্ছে কঠিন দিন দিন হচ্ছে। তো বিসিপিএস আসলে নিজেদের লেভেলটাকে অনেক বেশি আপগ্রেড করছে। কঠিন বলতে আসলে ব্যাপারটা একটু রয়্যাল কলেজকে ফলো করা বলেন, বা উমি হাবিবা আপু যেটা বললেন যে আমরা ফাইনাল পার্ট বা এমসিপিএস কেও একটু ফলো করা হচ্ছে, এবং হচ্ছে আমাদের ট্রেনিং এর কোয়ালিটিও যেমন ইমপ্রুভ হচ্ছে, ঠিক তেমনি হচ্ছে পরীক্ষার কোয়েশনের যে প্যাটার্ন গুলা সেগুলো কিন্তু দিন দিন হচ্ছে অনেক চেঞ্জ হচ্ছে। এবং আগের মতো আপনি যেমন 1 বা 2 মাস আগে থেকে মনে করেন একটা এসিকিউর বই থেকে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন গুলো দেখে যাবেন, জাস্ট খালি প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেনের টপিক গুলো সলভ করে যাবেন, এবং জলিল স্যারের অস্ত্রবিদ্যা পড়েই কিন্তু এখন আর শুধুমাত্র পাস হবে না। এটা কিন্তু একটা স্ট্রং মেসেজ আমাদেরকে কনভে করা হয়েছে। এবং আপনারা যদি হচ্ছে এসবি এর কোয়েশ্চেন গুলো কতটুকু শুনেছেন বা কতটুকু কালেক্ট করেছেন আমি জানি না, যেহেতু আমরা মেন্টররা কিন্তু এগুলার ব্যাপারে সর্বদাই অনেক বেশি সচেতন থাকি, এবং আমরা হচ্ছে এগুলার ব্যাপারে শুনি, এবং এসিকিউ কোয়েশ্চেনটা আমি গো থ্রু করেছি। তো যেই প্যাটার্নটা খেয়াল করলাম সেটা হচ্ছে, আপনারা যদি ডেভিডসনটা খুব ভালো মতো না পড়েন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1-2 মাসের প্রিপারেশনে কিন্তু এখন আর একটা ভালো রেজাল্ট করা, বা মনে করেন রিটেনে কোয়ালিফাইড হয়েই তো আপনি হচ্ছে অস্পি বা অস্কি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবেন, তো সেটা আর করা সম্ভব হচ্ছে না। তো দেখা গিয়েছে যে যারা শুধুমাত্র 1 বা 2 মাসের প্রিপারেশনে শুধুমাত্র এসিকিউ পড়ে গিয়েছে, আলটিমেটলি তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই। তো আপনি যদি সেই চিন্তায় থাকেন যে আমি হচ্ছে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক বা হচ্ছে লাস্ট সেশনে শুধুমাত্র বিসিপিএস এর যে টপিক গুলো এসেছে মিড টার্মে সেগুলো শুধু পড়ে যাব, সেটার ক্ষেত্রে আপনারা হচ্ছে ভুল। তো আপনাদেরকে ডেভিডসনটা থরলি পড়তে হবে, এবং হচ্ছে এসবিএ যে কোত্থেকে আসবে আমরাও কিন্তু জানি না। আমরা হয়তো বা একটা আহ আমরা বিসিপিএস স্টাইলে হচ্ছে কোয়েশ্চেন গুলো করি, মক টেস্ট নিয়ে থাকি, বা হচ্ছে ক্লাস টেস্ট গুলো করে থাকি, যেগুলো আলটিমেটলি আমাদের মেইন পরীক্ষা কমনও পড়ে, কিন্তু আসলে এসবিএ তো যে কোনো জায়গা থেকে স্যাররা উঠিয়ে দিতে পারে। তো এখানে এসবিএ তো ভালো করতে হবে এবং সেই সাথে এসএকিউ ভালো করতে হবে। এবং আমরা যে বিসিপিএস এর যে কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করলে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা যেমন গ্রুপের মধ্যে দেখা যায় যে কোনো ওয়ার্ডে কোনো একাডেমিক কেস পেলাম সেটা হয়তো বা আমরা গ্রুপে পোস্ট করি। তো যেমন হচ্ছে আমি নিজেই হয়তো বা এমআরভি একটা পোস্ট করেছিলাম সিবিএসটি, সেটা হয়তো বা দেখা গিয়েছে এবার হচ্ছে রিটেনের এসিকিউ তে চলে এসেছে। বা ফান্ডাল পিকচার পোস্ট করেছিলাম, দেখা গিয়েছে এটা হচ্ছে মেইন এক্সামে চলে এসেছে। বা মকে হচ্ছে যে কোয়েশ্চেন গুলো করেছিলাম সেখান থেকে হয়তো বা টপিক কমন এসেছে, এবং ক্লাস টেস্ট থেকেও দেখা গিয়েছে কিছু কমন টপিক এসেছে। তো আপনাদের আসলে অ্যাজ আ হোল মানে খালি মকের টেস্টের কোয়েশ্চেন পড়ে যাবেন বা হচ্ছে লাস্ট সেশনের কোয়েশ্চেন গুলো সলভ করে যাবেন, ব্যাপারগুলো কিন্তু এখন আর এরকম না। তো আপনারা হচ্ছে ক্লাস টেস্ট দিবেন, আপনারা ক্লাস করবেন, প্রথমে একটা যে কোনো মেন্টরের ক্লাস করবেন, ক্লাস করে বইটাকে ডেভিডসনের বইটাকে ভালো মতো গুছিয়ে নেবেন। তারপর এট দ্য সেম টাইম সিমালটেনিয়াসলি ওই চ্যাপ্টারে জলিল স্যারের অসপি এবং অস্কির প্রিপারেশনটাও নিতে হবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে অসপি এবং অস্কির প্রিপারেশন পরীক্ষার 1 মাস আগে থেকে বা 15 দিন আগে থেকে নেওয়া শুরু করব, তাহলে সেটাও কিন্তু ফ্রুটফুল হবে না। এবং অস্পি এবং অস্কির ডিফিকাল্টি লেভেল যেহেতু দিন দিন বাড়ছে, তো এটার বলার অপেক্ষাই রাখে না যে হচ্ছে আপনাদের এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। সিমালটেনিয়াসলি রিটেনের পাশাপাশি অস্পি এবং অস্কির প্র্যাকটিসটাও থাকতে হবে। আপনি যদি হচ্ছে রিটেনের সাথে অস্পি এবং অস্কির প্র্যাকটিসটা করেন, আমরা কিন্তু ক্লাস টেস্টে যখন কোয়েশ্চেন করি তখন দেখা যায় যে সেই চ্যাপ্টারের হয়তো বা এসবি এসিকিউর সাথে অস্পিও কিন্তু অ্যাড করে দিই, তো সেখানে একবার একবার আপনার পড়া হলো। তারপর দেখা যায় পরীক্ষার 2 থেকে আড়াই মাস আগে আমরা হচ্ছে অস্কি প্র্যাকটিস ব্যাচ করি, তো সেখানে যদি আপনি ভর্তি হয়ে সেন্টারে এসে প্র্যাকটিস করে যান এবং পরীক্ষার আগে যদি পড়েন, তাহলে মোট 3 বার আপনার অলরেডি কিন্তু পড়া হয়ে যায় জলিল স্যারের অস্পি বইটা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেল করাটাই কিন্তু ডিফিকাল্ট হবে, তাই না? আর হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কনফিডেন্ট হবেন, তত বেশি নখ দর্পণে জিনিসগুলো আসবে। অনেক সময় দেখা যায় আমরা যখন মক নেই, তখন দেখা যায় যে আপনাদের এক্সামিনেশন স্কিল হয়তো বা অতটা ভালো থাকে না, কারণ 2 বছর আমরা ট্রেনিং করি, সবকিছু হয়তো বা সিস্টেমেটিক্যালি আমাদের দেখার সুযোগ হয় না, আমরা অ্যাডমিশন পোস্ট অ্যাড করি। তো দেখা যায় যে হয়তো বা লিভার বা স্প্লিন দেখছি কিন্তু সিস্টেমেটিক্যালি সেটা করছি না। তো তখন দেখা যায় মকে দেখা যায় যে দেখে বোঝা যায় যে পেশেন্টের গায়ে হাত দেওয়া বলেন বা এক্সামিনেশন স্টেপস গুলা বলেন ওগুলো হচ্ছে ঠিক মতো হয় না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের এক্সামিনেশন স্টেপস গুলা খুব হচ্ছে মেথডিক্যালি করতে হবে, ম্যাকলিওসকে ফলো করতে হবে, এবং অস্কির যে আরো স্টেশন গুলো আছে হিস্ট্রি টেকিং, কাউন্সিলিং, সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ আপনার ডেভিডসন পড়ার কোনো বিকল্প নাই, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে জলিল স্যার অস্কি বইটা কমপক্ষে 3 বারে শেষ করতে হবে। এবং থার্ড কথা হচ্ছে আপনার অস্কি হচ্ছে সেন্টারে এসে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন আপনি পরীক্ষার হলে তত বেশি ফ্লুয়েন্ট হবেন। এবং আমরা যে উম, কয়েকদিন আগে যে আমাদের ডক্টররা এই সেশনে যারা পাশ করেছে
তাদের ফিলিংস শেয়ারটা শুনছিলাম, যে সবাই পাশ করে আমাদের ফিলিংস, ওনাদের ফিলিংস আমাদের সাথে শেয়ার করছিল। তখন ওনারাই বলেছে যে আমরা যখন পরীক্ষা দিচ্ছি, মনে হচ্ছে জেনেসিস এর পরীক্ষা দিচ্ছি বা হিস্ট্রি টেকিং কাউন্সিলিং সময় বলছিল যে ক্লাসগুলো এত বেশি ভালো ছিল যে ওনাদের হচ্ছে হিস্ট্রি টেকিং বা কাউন্সিলিং এর কথা বলাটাই হচ্ছে আটকায় নেই, 10 মিনিটের মধ্যে 10 মিনিটে কথা বলে গিয়েছে। এটা কেন? কারণ হচ্ছে আমরা আপনাদেরকে এভাবে প্রিপেয়ার করে দিই যাতে আপনারা পরীক্ষার হলে ঠিকমতো পারফর্ম করে আসেন। এবং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা যদি প্রোক্রাস্টিনেট না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে ভর্তি হয়ে ক্লাস করা শুরু করেন। সপ্তাহে মেবি হচ্ছে 2টা করে ক্লাস হবে, সেই ক্লাসগুলো সেন্টারে এসে করার ট্রাই করেন। যারা ঢাকাবাসী আছেন, যারা ঢাকা 3টা মেডিকেল কলেজ অথবা যারা ইভেন প্রাইভেট হসপিটালে চাকরিরত অবস্থায় আছেন, তারা অ্যাটলিস্ট হচ্ছে ঢাকাবাসীরা অ্যাটলিস্ট সেন্টারে এসে অফলাইনে হচ্ছে ক্লাসগুলো করেন। অফলাইন এবং অনলাইনের মধ্যে কিন্তু ব্যাপক তফাৎ থাকে। তো আমি এটাই এনকারেজ করবো আপনাদেরকে যে অফলাইনে এসে ক্লাসগুলো করেন, এবং দরকার হলে আপনার কলিগ যে হচ্ছে মিড টার্ম পরীক্ষার্থী তাকে নিয়ে এসে ভর্তি হন, একসাথে ভর্তি হন, একসাথে দুজন মিলে ক্লাস করেন, একসাথে এক্সামিনেশন প্র্যাকটিস করেন। তো এটার ক্ষেত্রে না পরীক্ষার প্রিপারেশনটা আরো বেশি ভালো হবে। ডিসকাস করে পড়লে দেখা যায় যে ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হয়, এবং আপনি ভালো মতো প্র্যাকটিস করে পরীক্ষা দিতে গেলে আপনার পরীক্ষা ভালো না হয়ে যাবে কোথায়। তো আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং কারো কোনো কোয়েরি থাকলে আমাকে করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর ওয়াফা সাদিয়া করিম আপু। আপুর কথা রেশ ধরে আমি একটু কথা বলি। আমি আছি ঢাকা মেডিকেল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে এফসিপিএস ট্রেনিং করছি। এবং আমাদের যে অ্যাসোসিয়েট প্রফেসর উনি এবার মিড টার্মের অস্কি স্টেশনে ছিলেন। একবার অস্কি স্টেশনে আর একবার আইইউ স্টেশনে ছিলেন। তো স্যারের ভাষ্য মতে যে কিছু কমন কিছু রুলস আছে যেগুলো ফলো করলেই মোটামুটি আপনারা অনেকটা মার্কস ক্যারি করতে পারেন, সেই জিনিসটাও অনেকে করেনি, যার কারণে এবারের পাশের হারটা অনেক কমে গেছে। দুইটা বড় বড় স্টেশন, মানে এতগুলো মার্কস, 0.25 0.5 এরকম মার্কস গুলো ছিল। সেক্ষেত্রে মোটামুটি 30টার মতো কোশ্চেন ছিল, যেটা আপনাদের ওই যে ব্যাক এক্সামিনেশনের একটা পার্ট ছিল। তো সেখানে অস্কিতে অনেকেই এক্সপোজই করেননি, হ্যান্ড স্যানিটাইজ করেননি, অনুমতি চাওয়া হয়নি, থ্যাঙ্কস দেওয়া হয়নি। মানে এই ছোট 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 ভুলগুলো, মানে একটা সিস্টেমেটিক ওয়েতে না আগালে মানে কত বড় একটা মার্কস যে নিজের পকেট থেকে চলে যায়, সেই জিনিসটা একটা মানে লাইভ এক্সাম্পল হলো এই অস্কি আইওই। আইওইতেও স্যার একটু ডিসঅ্যাপয়েন্টেড যে মিড টার্ম মানে ফেজে ইকুইভ্যালেন্ট। তো স্যারের কথা হলো যে এখানে তো সেইভাবে মানে আমাদের ডামি পেশেন্ট দেয়া যাবে না। নেক্সট টাইম থেকে স্যারের এক্সপেকটেশন, এবং অন্য স্যাররাও এটাতে অ্যাগ্রিড যে পরবর্তীতে ফাইন্ডিংস সহ কেস দিতে পারেন ওনারা, এবং এটা ওনাদের প্ল্যানে আছে। একই সাথে আইওইতে আপনাদের যেটা ছিল যে একটা হাস্কি ভয়েসের একটা ইয়ে ছিল, যে হর্স এন্ড হাস্কি ভয়েস, এই ভয়েসটা শুনে, পেশেন্টের ভয়েস শুনে মানে অবজার্ভ করতে বলা হয়েছে, এবং অবজারভেশন থেকে আপনাদের যে ক্লুটা সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। তো ওখানে অবজারভেশনে আসছিল কি যে হর্স এন্ড হাস্কি ভয়েস, পেশেন্টের একজন পেশেন্ট ডক্টরের সাথে কথা বলছে, হর্স এন্ড হাস্কি ভয়েস, ভয়েস থেকে বুঝতে হবে যে তার ডিজিজটা কি, এরপরে ফার্দার কোশ্চেন গুলো আস্তে আস্তে আসবে এবং সেগুলোর অ্যান্সার দিয়ে মার্কসটা ক্যারি করতে হবে। তো আমাদের অবজারভেশনেই আমরা ঠিক মতো অবজার্ভ করতে পারি না। তো সেক্ষেত্রে মানে একটা হাস্কি ভয়েস অনেকে আইডেন্টিফাই করতে পারেনি, এবং যার কারণে স্যারের কয়েকবার এটা এখানে মানে বারবার প্লে করার কোনো সুযোগ নাই যে ভিডিওটা কারোর জন্য বারবার প্লে করবে কি, তারপরেও এই সুযোগ দেওয়া হয়েছে আমি আবার প্লে করি আবার প্লে করি, স্যার কয়েকবার এরকম বলে প্লে করেছে, তারপরেও অনেকে ধরতে পারেনি। তো এই সবগুলো হলো প্র্যাকটিসের ব্যাপার। কেউ যদি মনে করে পরীক্ষার আগে ইমিডিয়েট মানে অ্যাকিউট প্রিপারেশন নিয়ে আমি পাশ করব, তাহলে ভুল। লাকিলি হয়তো পাশ করে যেতে পারে, কিন্তু অ্যাকিউট প্রিপারেশন অ্যাকচুয়ালি পাস হয় না। প্রিপারেশনটা অ্যাকচুয়ালি ক্রনিকই হওয়া লাগে। আর প্রতিবার পরীক্ষার পরে কোশ্চেন অ্যানালাইসিস, কিভাবে রিটেনের কোশ্চেন হয়েছে, কিভাবে এসবি এর কোশ্চেন হয়েছে, কিভাবে অসপি এগুলো ইমপ্রুভ করা যায়, আমাদের কি লিমিটেশন ছিল, সবকিছু নিয়ে জেনেসিস এই মিড টার্ম প্যানেলটা কাজ করা অলরেডি শুরু করে দেয়। তো আপনাদের জন্য অলরেডি সবকিছু তৈরি হয়ে গেছে, অনেক কিছুর কাজও এখনো অনগোয়িং চলছে। তো এই ব্যাপারেও আমরা শুনবো। তো এইবার পাশ করা যেই দুজন স্পিকার আমাদের সাথে আছেন, সদ্য পাশ করা ডক্টর, তাদের মধ্যে একজনকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ শফিউল ইসলাম রাকিবকে আমি রিকোয়েস্ট করব তার ফিলিংসটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ডক্টর রাকিব, আপনি কি আছেন? জি আপু, শুনতে পাচ্ছি আমি। জি জি, আপনার ফিলিংসটা একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল ইসলাম। আমাকে শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। আমি ডাক্তার সাইফুল ইসলাম রাকিব। আমি ঢাকা মেডিকেল কলেজে এন্ডোক্রাইনোলজি বিভাগে ট্রেনিং এ আছি। আমি এবার হচ্ছে যে আহ, জানুয়ারি 2026 সেশনে আল্লাহর রহমতে
মিড টার্ম পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। যেটা হচ্ছে যে ফিলিংস শেয়ারিং এর বিষয়। আহ প্রথমত হচ্ছে যে আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে এই পথ চলাটা খুবই স্মুথলি পার করে দিয়েছেন, এবং হচ্ছে যে এটার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, বা হচ্ছে যে অ্যাকচুয়ালি যাদের আমার এই পাশের পেছনে যাদের পরিশ্রমটা সবচেয়ে বেশি ছিল, সেটা হচ্ছে যে আমাদের মেন্টরদের। এবং শুধু মেন্টর বলবো না, টোটালি হচ্ছে যে জেনেসিসটা এখন হচ্ছে যে টোটালি একটা টিম বলা যায়। যে সেখানে মেন্টররা তো আছেই, পরিচালক সে উনি হচ্ছে যে একটা পরিকল্পনা করে মেন্টরদের মাধ্যমে হচ্ছে যে আমরা এক্সিকিউশন করি। সেখানে হচ্ছে যে স্টাফরাও আছে যারা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন এক্সামিনেশনও সহযোগিতা করেছে। এটাও সত্য। প্রথম থেকে যদি বলতে যাই, আমি তো লং রেগুলার ব্যাচ ওয়ানে ভর্তি হয়েছিলাম। আহ, সম্ভবত জুলাইয়ের লাস্টের দিকে রেগুলার ব্যাচ ওয়ানে ভর্তি হই। তখন আমাদের তো পরীক্ষা ছিল হচ্ছে যে জানুয়ারির 1 তারিখ আমরা, বা 1-2 বা এরকম পরীক্ষা ছিল। এখন যদিও পরীক্ষাটা কিছুটা 1 মাস সম্ভবত, 1 মাস 1 মাস বা 15 দিন আগাই দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে প্রিপারেশনের সময় আরো কমে গেছে। যার কারণে আমরা যদি ওই ওভারঅল চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখন জানুয়ারির লাস্টের দিকে চলে আসছে, প্লাস হচ্ছে যে ওদিক থেকে আরো 15 দিন কমে গেছে। সেক্ষেত্রে সময় আরো হাতে কম। এখন আগের মতো তো এখন হচ্ছে যে ওইরকম ভাবে কোশ্চেনের যে প্যাটার্ন, যেটা আপু এতক্ষণ বলতেছিলেন যে কোশ্চেনের প্যাটার্ন অনেক অনেক মানে আপনি বিসিবিএস এ যাবেন, আপনি সারপ্রাইজ হবেন না আসলে। এটা চিন্তা করাটা আসলে অনেক কঠিন। বিসিবিএস প্রতিবারই এমন কিছু নতুন আনবে যেটা হচ্ছে যে আপনি সারপ্রাইজ হতে বাধ্য, রিটেনে হোক, ওসপিতে হোক, এসবিএতে হোক। তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে সব দিক থেকে সারপ্রাইজ করেছে। কিছুটা ওসপিটা কিছুটা মানে ইয়া ছিল, বাকি 3টা সেগমেন্টেই মানে সারপ্রাইজ করেছে। প্রথমত যদি বলতে যাই এসবিএ, এসবিএ মানে আমরা যেরকম ভাবে এক্সপেক্ট করে গেছি যে অনেক ক্লিনিক্যাল সিনারিও আসবে, অনেক কিছু আসবে, ওইরকম আসলে ওইভাবে হয়নি। ম্যাক্সিমামটাই হচ্ছে যে দেখা যাচ্ছে যে বইয়ের লাইন টু লাইন হচ্ছে যে মানে ইয়া করে দিয়েছে, যেটা হচ্ছে যে আপনি একদম থ্রোলি যদি আপনি ডেভিডসনের লাইন বাই লাইন যদি পড়ে না যান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখানে আটকায় যাবেন, যেভাবে হোক আটকায় যাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি রিটেন রিটেন তো অলওয়েজ হচ্ছে যে আপনার নলেজ সেটা লাগবেই, আপনি লিখে আসতে হলে নলেজ লাগবেই। প্রথমত যদি বলি, রিটেনের টাইম ম্যানেজমেন্ট। আপনি যখন এক জায়গায়, আপনি আগে কখনো রিটেন প্র্যাকটিস করেননি। প্রথমত হচ্ছে যে কখনো রিটেন প্র্যাকটিস করেন নাই, হঠাৎ করে 3 ঘন্টার একটা পরীক্ষা দিতে যাবেন। 3 ঘন্টাতে প্রায় আপনার 4টা লং কোশ্চেন, তো 4টা লং কোশ্চেনের মধ্যে 4টা আলাদা খাতা। যেটা হচ্ছে যে আহ, সম্পর্কে পরীক্ষা যারা আগে দেয় নাই কখনো, তারা হচ্ছে যে এটা সম্পর্কে জানার মানে খুব কমই জানতো, বা এটার কোনো মানে আইডিয়া ওইভাবে থাকতো না, বা আমারও ছিল না। আমি তো জেনেসিসে পরীক্ষা দেওয়ার কারণে বেশ অনেকগুলো পরীক্ষা দিয়েছি প্রথম দিকে, পরে হচ্ছে লাস্টে হচ্ছে মক টেস্ট দিয়েছি। যেখানে মানে একদম হুবহু মানে প্রায় আহ, কাছাকাছি ধরনের পরীক্ষার খাতাগুলো, যেগুলো হচ্ছে যে আমাকে কোন জায়গায় কি পূরণ করতে হবে, মানে আমার যে পরীক্ষার হলের যে 3 ঘন্টা, সেখানে কিভাবে টাইম ওয়েস্ট না হয়, সে বিষয়গুলো হচ্ছে যে ওইখান থেকেই আমি মানে মানে ইয়া করতেছি। যার কারণে হচ্ছে আমার রিটেনে হচ্ছে যে ওই টাইম ম্যানেজমেন্টটা ইয়া হয় না। অনেকেই আমার সাথে মানে যারা পরীক্ষা দিয়েছে অনেকের সাথে কথা বলছি, দেখা যাচ্ছে রিটেনে 2টা কোশ্চেন লিখতে পারে নাই, 3টা কোশ্চেন লিখতে পারে নাই, বা হচ্ছে যে এক পেপারের কোশ্চেন আরেক খাতায় লিখে ফেলছে, যেটা হচ্ছে যে একদমই পরীক্ষা দেওয়া না দেওয়া একই একই সমান, কোনো নাম্বার আসবে না। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে যে আগে থেকেই হচ্ছে যে অ্যাওয়ার থাকি। দ্বিতীয়ত হচ্ছে যে যে মক দিচ্ছি, সেখান থেকে হচ্ছে যে আমরা যে টপিকস গুলো পড়তেছি। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা মানে দিতে আসছি, মানে কি পড়ে আসছে ওটা ইম্পর্টেন্ট থেকে হচ্ছে যে আমি পরীক্ষা দিতে আসছি, সেটা হচ্ছে যে আমি কোশ্চেন লিখবো, প্রয়োজন আমি দেখে লিখি, কোনো সমস্যা নেই, বাট আমি ওই পরীক্ষার হলে যে টাইমটা মানে পরীক্ষার জন্য বরাদ্দ, ওই পুরো টাইমে পরীক্ষাটা শেষ করে আসাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। সেম ভাবে এসবিটাও। দেন হচ্ছে যে ওসপি, কেউ যদি মানে আমরা প্রথম দিকে যদি মনে করি যে না আমরা ওসপিটা শেষে যেহেতু পাস করলে ওসপি পড়বো, আর আগে কোনো রকম রিটেনের বা হচ্ছে এসবি প্রিপারেশনটা নেই, তাহলে হচ্ছে যে এটা ওই আলটিমেটলি হচ্ছে যে রিটেন পাস করলেন, এরপরে হচ্ছে এসবিএ ফেল করে, মানে এসবি আবার ক্লিনিক্যাল যে পরীক্ষাটা সেটা তো আবার ফেল করে যাবে। এটা মোটামুটি সম্ভাবনা খুবই বেশি। তবে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন মানে কোচিং এ বা হচ্ছে যে নিজেরা যখন পড়বো, বা কোচিং এ স্পেশালি তো সিস্টেম ওয়াইজ পড়াই, তো চ্যাপ্টার ওয়াইজ, স্পেশালি যদি চ্যাপ্টার ওয়াইজ যখন পড়তে যাই, তখন আমি একটা চ্যাপ্টারের থিওরি বা এসবি এর জন্য যখন পড়বো, সেক্ষেত্রে হচ্ছে যে আমি ওই টপিকস রিলেটেড যে এসবিএ গুলো মানে সরি এসবিএ না, ওই টপিকস রিলেটেড যে ওসপি গুলো আছে,
আমি প্রত্যেকটা টপিকসকে আমি এটা এসবি এর জন্যও পড়বো, এটা রিটেনের জন্যও পড়বো, এটা এসবি এর ওসপির জন্যও পড়বো। যদি এইভাবে চিন্তা করে পড়ি তাহলে হচ্ছে যে আমার পড়াগুলো ওই যে মানে পরের জন্য জমে থাকে না, বা এই ধরনের ইয়াগুলো হচ্ছে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে মানে এই দিকটাও হচ্ছে যে আমার ইজিলি কাভার হবে। এই আর কি। আর হচ্ছে যে সবশেষে হচ্ছে যে আমাদের যে মানে কোচিং এ যে পরীক্ষাগুলো দিয়েছিলাম, যে কোশ্চেন প্যাটার্ন বা হচ্ছে যে পরীক্ষা দেওয়ার অভ্যস্ততাটা, সেটা আমাদেরকে পরীক্ষার জন্য অনেক বেশি উপকার, মানে মেইন পরীক্ষার জন্য অনেক বেশি বেনিফিটেড করেছে। সেম ভাবে যারা হচ্ছে যে দেয় নাই তারাও হচ্ছে যে এটা মানে এটা যে সে মিস করছে সেটাও হচ্ছে যে আহ গুরুত্বপূর্ণ, মানে সে বুঝতে পারছে, মানে যে উত্তীর্ণ হয় নাই বা এবার মানে আল্লাহ ইয়া করে নাই, তারাও যারা হচ্ছে যে পরীক্ষা দেয় মানে এই ধরনের প্র্যাকটিসটা তার মধ্যে ছিল না, সে তার ইয়াটা বুঝতে পারছে যে সে কেন এই গ্যাপটা হয়েছে। এটা হচ্ছে যে আরেকটা ইয়া। আর ওভারঅল হচ্ছে যে যে লাস্টের দিকে এসে বিশেষ করে যেটা মানে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, যে লাস্টের দিকে এসে যে প্র্যাকটিস যেগুলো আমরা যখন হচ্ছে যে যে কোনো এক্স রে প্র্যাকটিস বা হচ্ছে যে পিক্টোরিয়াল প্র্যাকটিস, ইসিজি প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলোতে হচ্ছে যে মানে আমাকে মানে একসাথে যেরকম ওসপি আমরা একটা স্টেশন শেষ করে একটা স্টেশন যাই, সেম ভাবে আমরা এই প্র্যাকটিস গুলো আগে করার সুযোগ পাই মানে কোচিং এর সেন্টারে যে আমরা করে উপকৃত হয়েছি। এটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে যে মানে এক্সামিনেশন, যেটা যেটা আমরা হচ্ছে যে মানে কোচিং এ যে সিস্টেমটা এক্সামিনেশন করছে, আমরা তো প্রতিনিয়ত ওয়ার্ডে যাই। তো আমরা এই 6 মাসটা যদি অন্তত এইভাবে চিন্তা করি যে আমি ওয়ার্ডে হচ্ছে যে রোগীর চিকিৎসা অবশ্যই করব, রোগী তো অবশ্যই বেনিফিটেড হতে হবে আমার থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যাতে আমার কিছু উপকার করতে পারি। গত 1.5 বছর তো হচ্ছে যে আমরা আহ, রোগীদের জন্য কাজ করছি বা হচ্ছে পড়াশোনার ব্যাপারে সুযোগ পাইনি। এই 6টা মাস আমি নিজের জন্য কিভাবে ইয়ে করতে পারি। যেমন হচ্ছে যে আমি একটা পেশেন্টকে তার ট্রিটমেন্টের জন্য এক্সামিনেশন করতেছি, সেম ভাবে যদি এই সেম উদ্দেশ্যটা যদি আমি পেশেন্টকে মানে আমার এক্সামিনেশন প্রসিডিউর অনুযায়ী আমি করি, মানে আমার একটা এডমিশনে 2টা পেশেন্ট যদি করি তাহলেই আমার জন্য এনাফ। তাহলে হচ্ছে যে আমার ওই হাতটা চলে আসতেছে। আর একটা ইম্পর্টেন্ট যেটা ওই রানিং কমেন্ট্রি, সেটাও হচ্ছে যে অভ্যস্ততা আমাদের নাই সেটা টোটালি। তো এটা হচ্ছে যে কোচিং এ মানে একবার না, মানে একবার না হলে এটা বারবার আমরা করতেছি। বিশেষ করে এখানে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় যে স্টাফ গুলো, ওনারা হচ্ছে যে মানে আমরা যখনই এক্সামিনেশন করতে চাইছি ওনারা আমাদেরকে কোঅপারেট করছে, এটা বলতেই হয়। এই ওভারঅল আর কি, যে এই হচ্ছে যে জেনেসিসের সাথে পথ চলা। আশা করি আপনারা যারা নতুন মানে এনরোল করবেন, আশা করি হচ্ছে যে আপনারাও একইভাবে উপকৃত হবেন এবং শেষ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে চূড়ান্ত কামিয়াবি দিবেন, সেটাই আশা করি। ধন্যবাদ। আমি এই বলে আমার কথা শেষ করছি। আপু শুনতে পাচ্ছেন আমাকে? সালাম আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ ডক্টর রাকিব, আপনি অনেক সুন্দর করে খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আসলে মানে এই অবজারভেশনটাই আমরা আসলে চাই, যে এই যে আমরা এত পরিশ্রম করছি মানে জেনেসিস এর মিড টার্ম প্যানেলটা, সব প্রতিটা জিনিস টাচ করার জন্য, প্রতিটা জায়গায় কোনো ফাঁক ফোকর যেন না থাকে, সব দিক যেন আমাদের এখানে যারা মিড টার্ম পাস করার জন্যই তো আসে, যারা আসে তাদের জন্য কোনো কমতি না হয়। আমরা সব দিকেই চেষ্টা করি সবকিছু কভার করার জন্য। আর এই জিনিসগুলো এত সুন্দর করে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ এবার আমি আমাদের স্পিকারদের মধ্য থেকে ডক্টর তৌহিদা আক্তার পলি আপুকে রিকোয়েস্ট করব তার পক্ষ থেকে এই জেনেসিসের নতুন যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে সেই সম্পর্কে কিছু বলার জন্য। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? পলি আপু? আপনি শুনতে পাচ্ছেন আপু? জি জি আপু, শুনতে পাচ্ছি, আপনাকে দেখা যাচ্ছে না। আমি ভিডিওটা অফ রাখছি, আমি জাস্ট কথা বলছি। জি আপু, ঠিক আছে, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর তৌহিদ আক্তার পলি, এফসিপিএস মেডিসিন থিসিস পার্ট। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছি। আপনাদের রেগুলার বেচের অনেক অনেক ইম্পর্টেন্স আছে। আমি বলবো যে আপনারা যারা মিড টার্ম দিচ্ছেন, আপনারা প্রত্যেকেই কোনো না কোনো ইনস্টিটিউটে আছেন। আপনারা কিন্তু জানেন যে একটা পেশেন্টের নিউমোনিয়া কিন্তু আপনি অস্কাল করতে দিলে বের করতে পারবে যে তার ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, তার নিউমোনিয়া বা ভেসিকুলার উইথ প্রোলং এক্সপিরেশন, সিওপিডি। কিন্তু আপনি যখন এই বেচের সাথে থাকবেন, যেটা ডক্টর ওয়াফা স্টার্টিং এ বলেছে যে মেথডিক্যালি আগাতে হবে, লাইক আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন কিভাবে ইনহেলার নিতে হয়। এবার কিন্তু আপনাদের একটা প্রসিডিউর স্টেশন ছিল ইনহেলার, মানে যারা রিসেন্ট পরীক্ষা দিয়েছেন সেখানে আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ফাহিম স্যার ছিলেন। তো স্যার বললেন, আমি জাস্ট দেখছিলাম যে সবাই কি করছে। তো কারো কারো ক্ষেত্রে ইংলিশে স্পিকিং স্টার্ট করেছে, মানে স্যারের দিকে তাকিয়ে পেশেন্টকে না বুঝিয়ে স্যারের দিকে তাকিয়ে তাকিয়ে ইংলিশে বলছিলেন। তখন স্যার বললো যে আমার দিকে, তখন স্যার একটু ইশারা দিয়ে বললো যে পেশেন্টকে বুঝিয়ে দেন। তখন অ্যাগেন ওই এক্সামিনি বলতেছিল যে ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন দ্য ক্যাব।
দেন স্যার আবার চোখ উপরে তুলে বললো যে পেশেন্ট কি ইংলিশ বুঝবে, সে তো বাঙালি। তো দ্যাট মিনস এখানে কিন্তু আপনার প্র্যাকটিসটা আগে থেকেই লাগবে। আপনি যে প্র্যাকটিসটা সিস্টেমিক ওয়েতে আগে থেকে করে যাবেন, যেটা আপনার মানে ওয়ার্ডে হবে না। আপনি যখন একটা কোচিং সেন্টারের সাথে থেকে বা এই রেগুলার ব্যাচের সাথে থেকে আপনি যখন ক্লাস করবেন, যখন আপনাকে মেন্টর দেখিয়ে দিবে, তখন কিন্তু আপনার সেই কথাটা মাথায় থাকবে। বা আপনার যখন ওই প্রসিডিউরটা এক্সামিনেশনে আসবে বিসিপিএস এর, তখন কিন্তু আপনার মাথায় আসবে যে না, এখানে বাংলায় বলতে হবে, পারমিশন নিতে হবে, বা ফ্লুয়েন্সি জিনিসটা থেকে যাবে। নয়তো আপনার দেখা যাবে যে আপনি জিনিসটা পারেন বা জানেন, কিন্তু আপনি সেখানে এমন ভাবে প্রেজেন্ট করছেন যেখানে স্যার মানে আপনাকে মার্কস দিতে যাচ্ছেন কিন্তু পারছেন না, আপনার এই কর্মকাণ্ডের কারণে। এই জন্য আমি এটাই বলবো যে আপনি কিন্তু জানেন কিভাবে নিউমোনিয়া পেশেন্টের মানে হচ্ছে অস্কাল করে বের করতে পারবেন, কিন্তু আপনি ওখানে যে কোন সিস্টেমে আপনি পেশেন্টকে এক্সামিনেশন করবেন, কিভাবে ইন্সপেকশন করবেন, কিভাবে আপনি পেশেন্টের পারাকাস করবেন, সমস্ত কিছু কিন্তু আপনাকে সিস্টেমিক ওয়েতে আগাতে হবে, যেটা আপনাকে ম্যাকলোয়েট ফলো করতে হবে। আর আমাদের কিন্তু ট্রেনিং করে আসলে এত সময় থাকে না যে ম্যাকলোয়েট ধরে ধরে একটা একটা পার্ট ধরে আমি এক্সামিনেশন করব। তো এই ক্ষেত্রে আপনি যখন এখানে রেগুলার ব্যাচে ক্লাস করবেন, দেখবেন যে একটা দুটা ক্লাসের পর পর আপনার অসপি হচ্ছে, অস্কি হচ্ছে। তো আপনি ওই ক্লাসগুলো ফলো করবেন। সেখানে আপনার এক্সামিনেশনে কোন কোন পয়েন্ট বলছে সেগুলো আপনি লিখে ফেলবেন। সেটা লিখে আপনাকে ওয়ার্ড ওরিয়েন্টেড কাজ করতে হবে। বা ওয়ার্ডে আপনাদের স্যার যখন পড়াবেন, সেখান থেকে কিন্তু আপনার অনেক কিছু চোখ কান খোলা রাখতে হবে। আপনি নিজে যেরকম পড়বেন, ঠিক ওয়ার্ডেও কিভাবে কি ডায়াগনোসিস হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন একটু আগে যে উম্মে হাবিবা আপু বললেন আইইউই ছিল হাস্কি ভয়েস, এখানে কিন্তু আপনার অনেকে সেই জিনিসটা বুঝতে পারে নাই যে হাস্কি ভয়েস বা এখানে ডায়াগনোসিস কি। ধরেন এখানে পেশেন্টের অ্যাবডোমিনাল পেন বলছে, ভিডিওতে দেখাচ্ছিল অ্যাবডোমিনাল পেন, পেশেন্ট বলছে আমার পেটে ব্যথা, আমার মানে হচ্ছে ঘাড় ছিঁড়ে যাচ্ছে, ও বাংলায় বলতেছিল, সাথে একটা হাস্কি ভয়েস সেটা দেখাচ্ছিল। দ্যাট মিনস আপনার এখানে কথা বুঝতে হবে। আপনি যখন রুগীর সাথে কথা বলবেন, রুগীর ল্যাঙ্গুয়েজ বা অনেক কিছু ভাবেই আসবে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে সে কি বলছে। বা আপনার অ্যাবডোমিনাল পেন নিয়ে আপনি হয়তো ওই দিকে চলে যেতে পারেন, কিন্তু তার মেন প্রবলেম ছিল কিন্তু হাইপোথাইরয়েডিজম বা অটোইমিউন একটা কোনো কজ থাকতে পারে, যেখান থেকে আপনার অ্যাসোসিয়েট মানে অ্যাবডোমেন পেন সেই জিনিস পর্যন্ত এসেছে। আর আমাদের সময় আমি সবসময় একটা কথা বলবো, যে ফিলিং শেয়ার করলেন যে একটু আগে যে ভাইয়া, উনি বললেন যে প্রতি সেশনে আসলে একটা দুইটা করে বিসিপিএস নিউ নিউ আইটেম নিয়ে আসে। এই কথাটা কিন্তু আসলে ট্রু। সবার আগে ফান্ডোস্কোপি আসে আপনার 2023 সালে। দেন এটা কিন্তু এবার রিপিট হয়ে এবার ফান্ডোস্কোপি এসেছে। তো আমাদের সময় যখন ফান্ডোস্কোপি আসে, ওই স্টেশনটা কিন্তু আমাদের জন্য ফুললি নিউ। আর আমাদের তখন সবার কাছে ফান্ডোস্কোপিও ছিল না। তো আপনি যদি আগে থেকে পড়াশোনা করেন, আপনার যদি সমস্ত স্টেশন ভালো হয়, একটা দুটা স্টেশন খারাপের জন্য কেউ কখনোই ফেল করে না। ওটার এক্সাম্পল আমি নিজেই। যখন আমার ফান্ডোস্কোপির মানে এক্সামিনেশনে আসে, তখন আমরা তো নিয়ে যাইনি এটা, জাস্ট তিন চারজনের কাছে মনে হয় ফান্ডোস্কোপ ছিল। তো স্যাররা সেটা অ্যালাউ করে নাই। ওনারা বলেছেন যে না, যার আছে সেই মার্কস পাবে, যার নাই সে মার্কস পাবে না। আর আমার ফার্স্ট অস্কি স্টেশনটাই ছিল আপনার এই ফান্ডোস্কোপ। তার মানে আমার পুরো 10 মার্কসই কাটা। কিন্তু আমি কিন্তু বাকি চারটা স্টেশন মাথা ঠান্ডা রেখে দিয়ে এসেছি। আমার অসপি ভালো হয়, আমি কিন্তু পাশ করে যাই। তো এখন আমার যদি একটা স্টেশনের কারণে, যেটা বললাম যে একটা স্টেশন দিয়ে কখনোই কারো খারাপ হয় না বা ফেল করে না, আপনি ধরেই নেবেন বিসিপিএস এভরি সেশনে আপনার 10 to 15 মার্কস আনকমন রাখবে। তো ওই আনকমনের কারণে কেউ ফেল করবে না। আপনি রেগুলার ক্লাস করবেন, রেগুলার এক্সামিনেশন করবেন, তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি সেখান থেকে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। এখানে আপনার কাউন্সিলিং যেটা, এটা কিন্তু এবার কমন পড়া কাউন্সিলিং প্রসিডিওর বলেন, এগুলো কিন্তু জেনেসিসে করানো। জেনেসিস আপনার যে অস্কি অস্কি ক্লাসগুলো করায়, সেখান থেকে আপনার মোস্টলি সবকিছুই আপনার কমন ছিল। আর এবার একটা এক্সামিনেশন আসে, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট এক্সামিনেশন। তো আপনার একটা কথা মাথায় রাখবেন, যখন কোন আপনার জয়েন্ট এক্সামিনেশন করতে দিবে, সেখানে তিনটা পয়েন্ট থাকে: লুক, ফিল এন্ড হচ্ছে মুভমেন্ট। তো ফাহিম স্যার এটা বলছিলেন যে স্যাক্রোআইলিয়াক জয়েন্টে স্যারের কাছে যারা পরীক্ষা দিয়েছেন, কেউই নাকি 3.5-এর উপরে পায়নি। লোয়েস্ট ছিল 1.5, আর হায়েস্ট ছিল 3.5। তো স্যার বলতেছে এই পয়েন্ট গুলা খেয়াল করে করলেও তো 6-7 আসে: লুক, ফিল এন্ড হচ্ছে মুভমেন্ট। দ্যাট মিনস আপনি আপনার কাছে কোনো কখনো যদি কোনো কিছু আনকমন হয়, আপনি এই তিনটা কথা যদি মাথায় রাখেন, তাও কিন্তু আপনি কিছু একটা করলেও মানে ইন্সপেক্ট করবেন, সেখানে আপনি একটু প্যালপেট করে দেখবেন যে মুভমেন্ট, প্যাসিভ মুভমেন্ট, অ্যাক্টিভ মুভমেন্ট, সেগুলো করালে কিন্তু আপনার মার্কস আসতেছে। আর এই ফ্লুয়েন্সিটা কিন্তু আপনার একদিনে আসবে না। এবার আপনার মনে হয় প্রায় পরীক্ষা দিয়েছে 600-র কাছাকাছি, রিটেন পাস করেছিল আপনার নেয়ার টু 300, আর ওভারঅল অস্কির পরে পাস আপনার প্রায় মনে হয় 175-এর কাছাকাছি টোটাল। দ্যাট মিনস দেখেন হিউজ একটা হিউজ এক্সামিনি আপনার পরীক্ষায় ফেল করেছেন। ইভেন এমনও হয়েছে ওনারা রিটেন পরীক্ষা দেওয়ার পরেও ওনারা শিওর ছিলেন না পাশ করবেন কিনা।
যেহেতু ব্রিটেনের 2 দিন পরেই আপনার অস্কে ছিল, 2 দিন বা 3 দিন পর, তখন অনেকেরই আপনার হচ্ছে জেনেসিসে কল দেওয়া বেড়ে গেছে যে ওনারা এখন কি করবেন, এখন অস্কি ব্যাচে আসতে পারবেন কিনা। এখন আপনিই বলেন, আপনি যদি সারা বছর অস্কের এক্সামিনেশন না করে পরীক্ষা জাস্ট 4-5 দিনে এসে যদি বলেন যে আমি এখন কি করব, কিভাবে পড়বো, ওটা কি পসিবল? ওটা কিন্তু কোনোভাবেই পসিবল না। দ্যাট মিন্স আপনার পড়াটা হবে আগে থেকে। যেমন আপনারা 5 মাস সময় পাবেন, আপনারা অবশ্যই ক্লাসে কি পড়াচ্ছেন সেদিকে আপনারা খেয়াল করবেন। আপনারা আগে কি করতেন পার্ট 1-এ আপনার ডায়াগনোসিস বা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস পড়লে হয়ে যেত। এখন কিন্তু আপনার ডায়াগনোসিস পড়তে হয়, ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস পড়তে হবে, যেটা আপনার এসিকিউতে কাজে দেবে, বা অসপিতে। আপনার যেমন আমাদের সময় একটা ছিল, সিনারিও ছিল সার্কোইডোসিসের। সেখানে বলা ছিল ওয়ান ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিং। দ্যাট মিন্স আপনি সেখানে শুধুমাত্র ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি বললেই কিন্তু আপনার মার্কস আপনি পেয়ে যাচ্ছেন না। সেই বায়োপসিতে আপনি কি ফাইন্ডিংস পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে, যে নন কেজেটিং গ্র্যানুলোমা। তার মানে আমাদের সময় আরেকটা এসবিএ ছিল। পার্ট 1-এর এসবিতে কিন্তু আপনার এত বেশি পরিমাণ কমপ্লিকেশন ছিল না। এখানকার আপনার এসবিএ পারতে হলে আপনাকে অবশ্যই কমপ্লিকেশন জানতে হবে। লাইক আমাদের সময় একটা সিনারিও ছিল যে একজন পেশেন্ট যার 10 দিন আগে জাস্ট ব্লিডিং পিউরি ছিল, ব্লিডিং পিউরি ট্রিটমেন্ট নেওয়ার জন্য হসপিটালাইজড হয়, দেন বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তার সেন্ট্রাল চেস্ট পেন হয়, সে 8 আওয়ার্স এর মধ্যে হসপিটালে আসে। তো আমরা জানি তো 12 আওয়ার্স এর মধ্যে কি করা যায়, পিসিআই করা যায়, মানে 2 আওয়ার্স তো গোল্ডেন টাইম। দেন হচ্ছে আপনার 12 আওয়ার্স এর মধ্যে আপনার এখানে কি করা যায়, সরি পিসিআর না, হচ্ছে থ্রম্বোলাইসিস যেটা করা যায়। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে কি আপনি থ্রম্বোলাইসিস করবেন 8 আওয়ার্সে? কখনোই না, কারণ তার একটা ব্লিডিং পিরিয়ড হিস্ট্রি আছে। তার মানে ওয়েট করে আপনাকে ডিলেট পিসিআই তে যাইতে হবে। তার মানে আপনার কমপ্লিকেশন দিয়ে দিয়ে কোয়েশ্চেন করে। এখানে আপনার ডেভিডসন পড়ার সময় ফ্লো চার্ট মেনটেন করতে হবে। আপনার যে ছোট ছোট চ্যাপ্টার গুলা সেখান থেকে দেখবেন এসিকিউ আসতেছে, লাইক একিউট মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, বা আপনার ম্যাটার্নাল মেডিসিন। ওই সমস্ত চ্যাপ্টার থেকে আপনি দেখবেন যে ছোট ছোট এসিকিউ আসতেছে। আর যেগুলো বড় বড় চ্যাপ্টার সেখান থেকে দেখবেন এসবিএ, অসপি, ওই কোশ্চেন গুলো আসতেছে। এখানে আপনি ডেভিডসন যখনই, আপনি এখন গ্যাস্ট্রোএন্টারোলজি পড়ছেন, আপনি অবশ্যই চ্যাপ্টারটা ক্লাসের সাথে শেষ করার পর জলিল স্যারের অস্পি বইয়ে গ্যাস্ট্রো রিলেটেড যতগুলো অস্পি আছে সেগুলো আপনাকে শেষ করতেই হবে। এটার জন্য আপনার মনে হয় আলাদা একটা ইয়ে পাওয়া যায়, মানে 1 পেজের একটা শীট পাওয়া যায়। কেউ কেউ দেখবেন এটা করা আছে, গ্যাস্ট্রোর অস্পি কোন কোন পেজে, রিমাটো অস্পি কোন পেজে, কার্ডিও অস্পি কোন পেজে। ওই শীটটা আপনি একটু কালেক্ট করার ট্রাই করবেন, কারণ না কারো কাছে ওটা থাকবেই। তো সেই অনুযায়ী যদি আপনি শেষ করেন, দেখবেন যে আপনার একদিক দিয়ে ব্রিটেনও পড়া হচ্ছে, আর একদিক দিয়ে আপনার অস্পি কোয়েশনও পড়া হচ্ছে। আর আগে বলা হতো যে স্যারের অসপি বই পড়লে আপনার রিটেন 70% কাভার দেয়। বাট ডে বাই ডে আপনার কোয়েশ্চেন ফাইনাল পার্ট স্টাইলে করা হচ্ছে, মানে একটু ডিফিকাল্ট। এখানে কিন্তু আপনি ডায়াগনোসিস করতে পারলে বাকি ইনভেস্টিগেশন বলেন, ট্রিটমেন্ট বলেন, সব আপনার জন্য ইজিয়ার। কিন্তু ডায়াগনোসিস করাটাই টাফ। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা ডিজিজ, ওই ডিজিজের ক্লু পয়েন্ট সেটা খুঁজতে হবে। আপনি ওয়ার্ডে সেই কেসটাকে কিভাবে পাচ্ছেন সেদিকে খেয়াল করতে হবে। সাথে আপনার অসপি যেটা, অসপি বইটা সেটাকে ফলো করবেন, ওইখানেও কোয়েশ্চেনে কিছু ডিফারেন্ট বা ভিন্নতা পাবেন। সেটা থেকে আপনাকে ডায়াগনোসিস করা শিখতে হবে। আর এসবিএ আশা করি জেনেসিসের যে টপিকস আপনাকে পড়াবে সেখান থেকে টপিকস ইনশাল্লাহ কমন আসবে। এই জন্যে আপনি ইম্পর্টেন্ট টপিকসের প্রগনোসিস, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট উইথ মানে ট্রিটমেন্ট পড়তে হবে, দেন ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস, সমস্ত কিছু আপনাকে পড়তে হবে। শুধু ইনভেস্টিগেশন পড়লে হবে না, তাহলে আপনি দেখা যাবে যে এখানে অস্কি যেদিন যে ক্লাস হবে সেই ক্লাসে অবশ্যই আপনি অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করার পর আপনি একজন ব্রিডিং পার্টনার খুঁজবেন। আপনি অবশ্যই সেটা পেয়ে যাবেন, আইদার আপনার কলিগ বা কোচিং সেন্টারে কাউকে পেয়ে যাবেন। 2জন কলিগ মিলে আপনারা অবশ্যই কোনো পেশেন্ট ওয়ার্ডে এক্সামিন করবেন। আপনি যদি আগে থেকে এক্সামিনেশন করেন, কোয়েশ্চেন যত টাফই হোক আপনি ইনশাল্লাহ পাশ করে যাবেন। আমি আমার কলিগকে দেখতে পেয়েছি, একজন কলিগ সে রেগুলার জেনেসিসে ক্লাস করতো, কোয়েশ্চেন তো সবার জন্য একই রকম ছিল, তার জন্য তো সেম, কিন্তু সে ইজিলি পাশ করে গিয়েছে। ইভেন আমি যখন তার মক নেই, আমি দেখলাম যে তার হিস্ট্রি টেকিং, কাউন্সেলিং বা তার এক্সামিনেশনের যথেষ্ট ফ্লুয়েন্সি ছিল। কিন্তু আমার আরেক কলিগ, সে কোচিং করে না, নিজে নিজে পড়ে রিটেন পাস করেছে ঠিকই, কিন্তু সে কিন্তু আপনার, হ্যাঁ, জি, এখন শুনতে অস্তিত্ব পারবো। হয়নি। কারণ কি, কারণ সে আগে প্র্যাকটিসই করেনি। সে কিন্তু কোনোভাবে রিটেন পাস করলো, অস্কিতে যে মানে ওখানে যে সে মারা খেয়েছে। তো ওই জিনিসটা আর করতে না চাইলে আমি বলবো যে রেগুলার ব্যাচ অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ইম্পর্টেন্ট ক্যারি করবে, যেটা আপনি ফাইনাল মোমেন্টে বা আপনি যখন বিসিপিএস এ পরীক্ষা দিতে যাবেন তখন বুঝতে পারবেন যে এই ব্যাচের ইম্পর্টেন্স কি ছিল। এখানে মেন্টর আপনার
মানে যে যে ওয়েতে পরীক্ষায় আসে প্রত্যেকটা ভাবে আপনাকে একদম গুছিয়ে দেয়। আপনি ক্লাস করলেই বুঝতে পারবেন যে কিভাবে ক্লাস হচ্ছে, কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতিটা মেন্টরের ডেডিকেশন আপনারা যেন পাশ করতে পারেন, ভালো করতে পারেন, এই জন্য আপনার অনেক বেশি পরিমাণ ডেডিকেটেড থাকে। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। ধন্যবাদ ডক্টর পলি আপু। আপু অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে আসলে আপনাদের ইম্পর্টেন্সটা বুঝিয়ে দিয়েছে যে নলেজ মোটামুটি আছে, সবারই আছে, কিন্তু সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে কিভাবে আগাতে হবে, সেজন্য হলেও আপনাদের খুব তাড়াতাড়ি এখনই প্রিপারেশন শুরু করে দিতে হবে। আর কিভাবে প্রিপারেশন শুরু করবেন, কিভাবে আগাবেন, কতটুকু পড়বেন, কোথা থেকে কতটুকু পড়বেন, এগুলোর জন্য তো জেনেসিস আছেই। আরেকটা হলো যে আপনারা বিসিপিএস যাওয়ার পরে হুবহু কমন না পেলেও অ্যাটলিস্ট পাশ করে আসতে পারেন, অতটুকু স্ট্র্যাটেজি আমরা চেষ্টা করি সবসময় আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য বা শিখিয়ে দেওয়ার জন্য। তো এখন আমাদের আজকের গেস্ট আবু রায়হান ভাইয়া সবার শেষে কথা বলার ইচ্ছা ব্যক্ত করেছেন। তো তার আগে আমি আমাদের আরেকজন স্পিকার আছেন সদ্য পাশ করা ডক্টর মোহাম্মদ তানভীর রহমান দীপ। তো ডক্টর দীপকে আমি রিকোয়েস্ট করব তার ফিলিংস আমাদের সাথে শেয়ার করার জন্য। ডক্টর দীপ, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম আপু। জি, আপনার ফিলিংস শেয়ার করুন। আলহামদুলিল্লাহ যে এবার আসলে পাশ করে গিয়েছি মিড টার্মে। তো এটা আসলে অনেক বড় ব্যাপার ছিল। আর জেনেসিসকে ধন্যবাদ গাইডেন্সটা মেনটেন করার জন্য, সাথে হচ্ছে হলো গিয়ে এই প্ল্যাটফর্মে আজকে একটু আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য। তো যেটা আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয় আর কি যেটা বলতে চাই, যেটা আমাদের হেল্প হয়েছে বা অভিজ্ঞতা যেটা হয়েছে, সেটা হচ্ছে প্রথমেই যদি বলি এসবিএ আর হচ্ছে রিটেনের জন্য। এসবিআর রিটেনের জন্য জেনেসিস যেভাবে পড়ায় দাগায় পড়ায় এই জিনিসগুলো মোটামুটি ভালো কাজে লাগবে। তো এই জিনিসগুলো কাজে লাগার সাথে সাথে যেটা হচ্ছে রিটেন প্র্যাকটিস করা। তো যেটা ভাইয়াও বলছিল, 3 ঘন্টা রিটেন প্র্যাকটিস, এটা আসলে অনেক বড় বিষয়। জেনেসিস থেকে এসএকিউ এর কোশ্চেন গুলো দেওয়া হয়, তো আমরা সবাই দেখা যায় এখন কোনো না কোনো জায়গায় ডিউটিতে আছি। যদি আমরা ইনস্ট্যান্ট পরীক্ষা দিতে নাও পারি, সেই কোশ্চেন গুলা জেনেসিসের গ্রুপগুলোতে থেকে যায়। সেগুলা কোনো একজন পার্টনারকে নিয়ে সময় ধরে সেই পরীক্ষাগুলা নিজে নিজে দিয়ে হাতটা ক্লিয়ার করা, যে হোয়াট এভার কোশ্চেন আমি লিখতে পারতেছি কিনা সময়ের মধ্যে, এটা ইম্পর্টেন্ট। আর এই ক্ষেত্রে ভাইয়ারা আমাদেরকে, যেটা ভাইয়া পুরা নির্দেশনা দিচ্ছেন, যে কোনো একটা ডিজিজ ডায়াগনোসিস আমার মনে হচ্ছে 2টা ডিফারেন্সিয়াল আসতেছে, আমি একদম এক্সাক্ট ডায়াগনোসিস মনে হচ্ছে না। সেক্ষেত্রে ভাইয়ারা বলছে যে ডিফারেন্সিয়াল ধরে লিখে দিয়ে আসেন, খাতা ফাঁকা রাখার চাইতে বা যে কোনো একটা লিখে কনফিউশনে থাকার চাইতে। কনফার্ম হলে একটাই লিখবো, সেই ক্ষেত্রে আলাদা বিষয়। আর যদি কনফার্ম না থাকি তাহলে ডিফারেন্সিয়াল ধরে আমরা যদি লিখে দিয়ে আসি। এই ক্ষেত্রেও এবারও এরকম কোশ্চেন ছিল যেগুলোতে আসলে ডিফারেন্সিয়াল ধরে লিখতে হয়েছে আমাদের। তো সেগুলা কাজে দিছে, এটা হোক অসপি হোক হচ্ছে রিটেন, সব ক্ষেত্রেই স্যাররা, কারণ স্যাররা তো আর কম্পিউটার না, তো স্যাররা যেহেতু মানুষ, তো তারা খাতা দেখলে কিছুটা যদি কনসিডারেট মাইন্ডেড হয় সেক্ষেত্রে নাম্বার চলে আসার একটা ভালো চান্স আছে। আর এসবি এর ক্ষেত্রে ডেভিডসন আসলে, ডেভিডসনের বাইরে আলাদাভাবে কিছু বলার নাই। তো এটা তো প্র্যাকটিস থাকবেই। আর যেটা আসা যাক যে অস্কির প্রিপারেশন, এটা আসলে রিটেন শেষ হওয়ার পর কোনো ধরনের কোনো কনফিউশন না রেখে বরঞ্চ প্রিপারেশন শুরু করে দেওয়া উত্তম। অনেকেই, যেটা আমাদেরও এবারও কয়েকজন ভাইয়া আপু ছিল পরিচিত আমার, যারা হচ্ছে রিটেনের পর, রিটেন খারাপ হয়েছিল সবারই, তো রিটেনের পরে খারাপ হওয়াতে তারা ভর্তি হয় নাই, শেষ দিকে যে অনেক বেশি প্যানিক করছে। কিন্তু আমরা যারা অ্যাডমিট হয়ে গেছিলাম, অফলাইনে এসে প্র্যাকটিস করছি, সত্যি কথা বলতে যে ভয়টা ওইটা অটোমেটিক্যালি একটু কেটে গেছিল। তো যেটা আমাদের এক্সাম হলে মাথা ঠান্ডা রেখে প্রসিড করতে অনেক হেল্প করছে। আর যে কোনো কিছুতে শুরুতে পারমিশন নেওয়া, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজ করা, ওয়ার্ম করা, পেশেন্টের পারমিশন বারবার নিতে থাকা, পেশেন্টকে কাপড় ঠিক করে দেওয়া, এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করাতে আমাদের কিন্তু এটা পরীক্ষার হলে কোনো প্রবলেম হয়নি। দেখা গেছে যে আমাদের স্পাইন বা স্যাক্রোইলিয়াকের মতো অনেক টাফ এক্সামিনেশন ছিল, যেটা টাফ বলতে আসলে আনএক্সপেক্টেড, যেটা আমরা আসলে ওইভাবে প্র্যাকটিস করে যাইনি বা ধারণা ছিল না যে রিউমাটোলজি থেকে এটা দিবে। স্টিল আমরা ওই ইন্সপেকশন, মানে লুক ফিল মুভের যে বেসিক পয়েন্ট গুলা যতটুকু সম্ভব টাচ করতে পারছি। তো আর চোখে তাকায় দেখা গেছে যে স্যার মোটামুটি লেভেলে একটা টিক চিহ্ন দিচ্ছে। তো এই জিনিসগুলা ভালো কাজের ছিল। আর সাথে আরেকটা যেটা হচ্ছে আইওই যেটা থাকে, সেটা আসলে দেখা যায় বেশ বড় ভিডিও থাকে,
সেটা প্রথমেই আমরা কোনো ডায়াগনোসিসে রিচ করতে এবার পারতেছিলাম না। প্রথম দিকে মনে হচ্ছিল পেশেন্ট জার্ডের কমপ্লেইন করতেছে, আবার ব্যাক পেইন, স্পাইনাল প্যাথোলজি মনে হচ্ছিল। শেষে যে সে বলতেছে যে আমার ওজন অনেক বেড়ে যাচ্ছে, ঠান্ডা লাগে, এই সেই। তো ওগুলা বলার পরে এবং তার হাস্কি ভয়েসটা একটা ক্লু ছিল, এগুলো সব মিলে দেন হচ্ছিল গিয়ে ডায়াগনোসিসে হেল্প হয়। সো আই এক্সামিনেশনে এবার জেনেসিসের যখন মক টেস্ট হয়েছে তখন অনেক বড় একটা প্রবলেম হয়েছিল আমাদের অনেকেরই। সুজা ভাই ছিল আমাদের স্টেশনে। তো উনি হচ্ছে জেনেসিসের কোচিং এর কথা বলতেছি, উনি হচ্ছে দেখা গেল যে একটা আপার জিআই ব্লিডিং এর উইলসনের পেশেন্ট ছিল। তো আমরা যে সবাই উইলসন রে ফোকাস করে অ্যান্সার দেওয়া শুরু করতেছিলাম। ভাই বলল যে আপনি ফেল। তো উনি বলতেছে যে দেখেন আপনার কাছে পেশেন্ট আসছে আপার জিআই ব্লিডিং নিয়ে, আপনি উইলসন দিয়ে কাজ শুরু করছেন, এটা কখনোই লাভ হবে না। তো তখন আমরা বুঝলাম যে আসলে টানেল ভিশনের কোনো প্রয়োজন নাই। আপনি মেডিসিন ওয়ার্ডে যেভাবে স্যাররা আর কি ডিল করে, যে ডায়াগনোসিস যতগুলো আছে ততগুলাই আমাকে উল্লেখ করতে হবে এবং ততগুলার দিকেই ফোকাস করে ম্যানেজমেন্ট এবং ইভালুয়েশন করতে হবে। সেইটা রিটেন হোক এবং হচ্ছে আপনার এই আইই হোক, দুই জায়গাতেই মেনটেন করতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে হলো গিয়ে প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। তো পোস্ট রিটেন অসপি ব্যাচ বলেন বা আলাদাভাবে যে অসপি ব্যাচ থাকে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্প করবে। আর জেনেসিসের হিস্ট্রি আর কাউন্সিলিং হচ্ছে আসলে সবচেয়ে অন্যরকম। তো এটা দেখা যায় হিস্ট্রির যে যেদিন ক্লাস থাকে ওই দিন যারা ভর্তি হবেন বা সামনে প্রসিড করবেন তারা দেখতে পারবেন এটা একটা উৎসবের মতো একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আহ, অন্যরকম একটা বিষয়, এটা বলে আসলে ব্যাখ্যা করা যাবে না। এবং আপুরা যে সেশনটা নেয় হিস্ট্রির জন্য, যে ক্লু গুলা শিখিয়ে দেয়, যে ফরম্যাট শিখিয়ে দেয়, সেই ফরম্যাটের উপর বেস করে যে কোনো হিস্ট্রি আমরা আসলে কথা বলা থামানো যে পসিবল না, এটা মোটামুটি এনশিওর হয়ে যায়। কিন্তু এই ফরম্যাট ছাড়া আমরা যখন চেষ্টা করি তখন দেখা যায় যে আসলে অল্প কয়েক মিনিট কথা বলেই আমরা আর 10 মিনিট কভারই করতে পারতেছি না। তো আমি যদি কভার করতে না পারি, স্যারও কিন্তু টিক চিহ্ন দিবে না। এবং স্যার ক্রস কোশ্চেন অনেক মানে ঝামেলায় পড়ে যাবে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন নিবেন এবং ডিউটি যতই থাকুক ডিউটির মধ্যেও ডিউটির টাইমটাতে সবাই অসপি পিডিএফ গুলা পড়ার চেষ্টা যদি করা হয়, এগুলো একটু হইলেও পড়া আগায় থাকবে। আর ডিউটি ছাড়া টাইমে সবাই আমরা হয়তো চেম্বার বা অন্যান্য যাই করি সেগুলোর পরিমাণ একটু একটু করে আস্তে আস্তে কমায় ফেলে এই 6টা মাসকে একটু কাজে না লাগাইলে আসলে মিড টার্ম, আমি খালি দোয়া করি সবার জন্য এই কঠিন পরীক্ষা যেন সবার দুইবার দেয়া না লাগে। অনেক বেশি এক্সস্টিং 1-1.5 মাস। শেষের যে 1.5-2 মাস ছিল এটা আসলে শারীরিক এবং মানসিকভাবে এবং পারিবারিকভাবে এগুলা খুবই স্ট্রেস যায়। এবং দোয়া করি সবাই যেন এক চান্সে পাশ করেন এবং ইনশাল্লাহ যেন এই পরীক্ষা দুইবার দেওয়া না লাগে, এবং এর জন্য সিস্টেমিক ওয়েতে থাকতেই হবে। এটা আসলে বলে লাভ নাই যে আমি অনেক ভালো পারি, যে পরীক্ষা দিয়ে পাশ করবে, এটা পসিবল না। আমাদের একজন এখন বড় কোনো স্যারও যদি উইথাউট ফরমেটের প্রিপারেশন পরীক্ষা দেয়, উনি উতরে আসতে পারবে না। এখানে ফরম্যাট অনুযায়ী শিখতে হবে এবং ফরম্যাট অনুযায়ী দিতে হবে, এছাড়া আসলে কাইন্ড অফ ইম্পসিবল। ওইভাবেই সাজানো হয়েছে বিসিপিএস এর এই সেগমেন্ট গুলা। তো এগুলা বলে আমি শেষ করতেছি আপু, ধন্যবাদ। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ ডক্টর দীপ, আপনি খুব সুন্দর বলেছেন। আসলে এই কথাগুলো আসলে খুবই বাস্তব, যে এই পরীক্ষাটা যেন দ্বিতীয়বার দেয়া না লাগে। খুব স্ট্রেস যায় পরিবারের উপর, নিজের উপর। আর একটা স্ট্রাকচার ওয়েতে না গেলে কি কি প্রবলেম ফেস করতে হয় সেগুলো খুব সুন্দর করে আপনি বলেছেন। আর আমি এই ব্যাচটা শুরুর সাথে সাথে আরেকটা কথা, মানে একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই। আপনারা অনেকেই জানেন না হয়তোবা, এই ব্যাচগুলোতে আমরা যে এক্সাম গুলো নেই সেই এক্সামের খাতাগুলো দেখার পরে দেখা খাতাগুলো আপনারা আবার কিন্তু কালেক্ট করতে পারেন। অনেকেই কালেক্ট করেন না, প্লিজ খাতাগুলো কালেক্ট করবেন। যদি পরীক্ষা খুবই খারাপ দেন, মানে এতটাই জঘন্য যে নিজের খাতাই নিজের দেখতে ইচ্ছে করতেছে না, তারপরেও খাতাটা আপনারা নিবেন। কোথায় ভুল করলেন খাতাগুলো যখন আমাদের মেন্টররা দেখেন তখন কিন্তু যেখানে ভুল হয় সেগুলো হয় কারেকশন করে দেয়, একটা কোয়ারি মার্ক দিয়ে দেয়, বা কিভাবে লিখতে হবে। অনেকের মানে এই জিনিসটা একবারও যদি দেখে যে না আমি এই ভুলগুলো করি, আমরা তো বারবার মুখে বলি কিন্তু লেখার সময় অনেকের মনে থাকে না। আমাদের কথাগুলো অনেক সময় মনে থাকে না, আমরা বলি যে এক পেজের মধ্যে, এক পেজে যদি পেজ নিচে অল্প একটু জায়গা বাকি থাকে পরের পেজে চলে যাবেন, ওই পেজে আর লিখবেন না, কিন্তু লেখার সময় আপনারা দেখা যায় অনেকেই এই কাজটা করেন। তো এই জিনিসটা কখন আসবে মাথায় যে এই কাজটা আমার আর করা যাবে না, নিজের খাতাটা যখন নিজে দেখবেন। আমরা খাতাগুলো দেখি, আপনারা অবশ্যই জেনেসিসের দোতলা থেকে আপনারা যার যার খাতাগুলো এক্সামের পরে যারা মানে প্রিন্টেড কপি পাঠান তারাও, এবং যারা সরাসরি অফিসে মানে জেনেসিসে এসে পরীক্ষা দেন তারাও খাতাগুলো কালেক্ট করবেন। কালেক্ট করে নিজেদের খাতাগুলো প্লিজ নিজেরা দেখবেন। পরীক্ষা খারাপ হোক কোনো সমস্যা নেই, এখানে পরীক্ষা খারাপ হোক তারপরেও আপনারা পরীক্ষা দিবেন।
চেষ্টা করবেন অফলাইনে পরীক্ষা দেওয়ার। খাতাগুলো দেখবেন, এখানে পরীক্ষা যত খুশি তত খারাপ হোক, বিসিপিএস যেন খারাপ না হয়। এখানে কারেকশন করার সুযোগ আছে, কিন্তু বিসিপিএস এর কারেকশন মানে আবার 6 মাস পরে আবার পরীক্ষা দেয়, আবার এতগুলো পরিশ্রম, আবার এতগুলো সময়। আসলে খুবই কষ্টদায়ক এই জিনিসটা। তো যাই হোক, আহ, আমাদের আমরা স্পিকারদের কথা শুনলাম, আমাদের পাশ করা ডক্টরদের কথা শুনলাম। এবার আমি রিকোয়েস্ট করব আমাদের এই জেনেসিসের মিড টার্ম প্যানেলের যে মধ্যমণি, আমাদের পুরো অ্যালগোরিদমটা যিনি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, যার কারণে আমরা প্রতি সেশনে এত সুন্দর সুন্দর আয়োজন করতে পারছি এবং এত ভালো একটা রেজাল্ট জেনেসিস থেকে দিতে পারছি। আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব, ডক্টর আব্দুল্লাহ রায়হান ভাইয়া, আপনি আছেন কি? হ্যাঁ হ্যাঁ, আছে। জি ভাইয়া, আপনার বক্তব্য দেওয়ার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি। আচ্ছা, হাবিবা, একটা চ্যাটে একটা কোশ্চেন আসছে, তুমি ওটা অ্যান্সারটা দিয়ে নাও, তারপরে করো। অনলাইনে এসিকিউ কিভাবে হবে, খাতা দেখা এইসব, এসিকিউ অসপি আউটসাইড ঢাকাদের ইফেক্টিভ ওয়ে কি পাস করার? আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। যারা অনলাইনে এক্সাম গুলো দিবে তারা এক্সাম দেওয়ার পরে খাতাটা জেনেসিসে পাঠিয়ে দিতে পারে মেইল করে। এখান থেকে মেইলের বা মেইল করা কাগজগুলো প্রিন্ট করে মেন্টরদের কাছে পাঠানো হয় যে এই আনসার স্ক্রিপ্ট গুলো এসেছে। তখন তারা এই স্ক্রিপ্ট গুলো সুন্দর মতো দেখে ভুল ভ্রান্তি যা আছে সবকিছু কারেকশন করে আবার জেনেসিসে জমা দেয়। এখন আপনারা যদি ঢাকার বাইরে থেকে কোচিং করেন এবং জেনেসিসে যোগাযোগ করেন যে আমার খাতাটা আমার লাগবে, এখান থেকে আপনাকে ওইটার ছবি বা কোনো উপায়ে আপনার কাছে ওইটা আপনাকে রিচ করার চেষ্টা করবে। আর অসপি অস্কি এটা আউটসাইড ঢাকা, আমি এসএকিউর ব্যাপারে বলছি যে আউটসাইড ঢাকা থেকে আপনারা প্রিপারেশন নিতে পারবেন, অসপিটাও পড়তে পারবেন। কিন্তু অস্কি আইওই এগুলোর জন্য বলবো যখন জেনেসিসের ওই সময়টা আসে, যে যখন জেনেসিস এই আয়োজনগুলো করছে, অস্কির আয়োজন করছে, আইওই এর আয়োজন করছে, তখন চেষ্টা করবেন ওই 2টা দিনের জন্য বা 1-2টা দিনের জন্য হলেও ঢাকাতে উপস্থিত থাকার এবং জেনেসিসের থেকে ওই পরীক্ষাগুলো দেওয়ার। মানে এই পরীক্ষাটা না শুধু নলেজের না, আপনি মানসিক একটা পরীক্ষা দিচ্ছেন। আপনার মেন্টাল যে প্রেসার, এটার সাথে আপনি কিভাবে ডিল করছেন সেটারও একটা পরীক্ষা। ঠিক আছে? আর তারপরেও যদি একান্তই না পারেন, সেক্ষেত্রে জেনেসিসের মিড টার্ম প্যানেল, সিনিয়র প্যানেল যারা আছেন সবাই মিলে তা আপনাদের জন্য, মানে একেবারেই না পারলে তাদের জন্য কোনো একটা ব্যবস্থা অবশ্যই করেন। সেটা আপনারা যখন সামনের দিনগুলো দেখবেন তখন বুঝতে পারবেন। কিন্তু এটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লিনিক্যাল যে টপিকসটা বা ক্লিনিক্যালের যে পার্টটা, ওই পার্টটা আপনি ঢাকাতে থেকে অবশ্যই দেবেন। আর এসিকিউ অসপির ব্যাপারে যে অনলাইনে যেভাবে বললাম সেভাবে এসিকিউ অসপি এগুলোতে আসলে যখন প্রতিটা সিস্টেম ওয়াইজ এক্সাম হয়, এক্সামের মানে কোশ্চেনটা এইভাবে সেট করা থাকে, এসিকিউ থাকে, এসবিএ থাকে, অসপি থাকে, ওইটার সাথে অসপিটা মোটামুটি কভার হয়ে যায়। আর কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। আর কোশ্চেন না থাকলে আমি ভাইয়ের কাছে যাচ্ছি, আব্দুল্লাহ ভাইয়ের কাছে, ভাইয়ের বক্তব্য শোনার জন্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদানের জন্য। আমি আরেকটা কোশ্চেন পেয়েছি, সেটা একটু বলি। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে এক্সাম ব্যাচের জন্য ওয়েট করছেন, আমরা এবার খুব দ্রুত এক্সাম ব্যাচ শুরু করব, কারণ আসলে এবার রেজাল্ট একটু আনএক্সপেক্টেড। আমরা ফেব্রুয়ারি 2 তারিখ থেকে এক্সাম ব্যাচ শুরু করব। এবং পাশাপাশি যাদের অস্কিতে এবং অসপিতে দুর্বলতা আছে, তাদের জন্য আমরা অ্যাডভান্স অস্কি ব্যাচও শুরু করব, যেটা আমাদের 24 তারিখ থেকে শুরু হবে। ওরিয়েন্টেশন আমাদের 20 তারিখের দিকে হবে। সো মেইন বিষয় হচ্ছে যে রেগুলার ব্যাচটা আসলে কাদের জন্য। আপনি যদি বলেন যে আমি সপ্তাহে একদিন সময় দিতে পারবো, তাহলে আপনার জন্য কিন্তু রেগুলার ব্যাচটা টাফ হয়ে যাবে। কারণ হচ্ছে রেগুলার ব্যাচ 2 তে বিশেষ করে আমরা তো অবশ্যই সপ্তাহে 2 দিন ক্লাস নিব, এবং এর পাশাপাশি আরো একটা দিন হয়তো বা আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আর এখন আসলে খুব সময় নেই, মানে খুবই অল্প সময়। কারণ হচ্ছে আমাদেরকে মের 15 তারিখের মধ্যে এই সেশনটা শেষ করতে হবে। এরপরে আপনারা মডেল টেস্ট দিবেন, মক টেস্ট দিবেন, এবং পরবর্তীতে এটা প্রায় 1 মাস চলবে। এরপরে আপনারা ফাইনাল পরীক্ষাটা দিবেন, রিটেন পরীক্ষাটা দিবেন। সো আমরা যদি ইলাস্ট্রেটও করতে চাই যে না, আমরা উম, আপনাদের সেশনটাকে একটু লং করব, সেটা আসলে আমাদের পক্ষে পসিবল হবে না। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা রেগুলার ব্যাচে অলরেডি ভর্তি হয়েছেন এবং চিন্তা করেছেন যে
জুলাই 26-এ মিড টার্ম পরীক্ষা দিবেন, তাদেরকে অন্তত সপ্তাহে 2-3টা দিন বের করতে হবে। আর কেন আপনি জেনেসিসকে চুজ করবেন? বাজারে তো মানে আপনার এখন অনেক অনলাইন সেশন আছে, অনেকগুলো অনলাইন কোচিং আছে, অফলাইন কোচিং আছে। দেখেন, জেনেসিস মিড টার্ম শুরু করেছে একদম প্রথম থেকে, 2021 সাল থেকে। 2021 সাল থেকে আহ 2021 সাল থেকে আমরা আমাদের মিড টার্মে যাত্রা শুরু করেছি। এখন আপনি যদি আপনি যদি চিন্তা করেন যে আমি এমন একটা সেন্টারকে বেছে নিব যারা সব থেকে সিনিয়র, যারা সব থেকে এই বিষয়ে অনেকদিন ধরে সার্ভিস দিয়ে আছে, মানে সার্ভিস দিচ্ছে, এবং আম, আমাদের এক এক্সপার্ট মেন্টর প্যানেল আছে, সবকিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে আম, আমি বলবো না যে জেনেসিস 1 নম্বর। আপনারা এটা বিবেচনা করবেন, জেনেসিসকে আপনার কখনোই পিছনে ফেলতে পারবেন না। আর সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বিশেষ করে মিড টার্মে আমাদের সাফল্যতার হার অনেক ভালো। এবারও আমাদের মূল পরীক্ষায় বিসিবিএস যেটা পরীক্ষা হয়েছে সেখানে সফলতার হার ছিল 30%। আর আমাদের সেন্টার থেকে পাশের হার 69%। এটা কেন পসিবল হয়েছে? এটা এই জন্য পসিবল হয়েছে যে আপনি যখন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের যে কোর্স কারিকুলাম, এখানে আপনি অটোমেটিক ক্লাসে আপনার পড়া হয়ে যাবে। তারপরে আমরা এত সুন্দর করে আমাদের সেশনগুলো সাজিয়েছি যে কমপক্ষে পরীক্ষার হলে বসার আগে 5বার আপনার রিভিশন হবে। সো এরপরে পরীক্ষার হলে গিয়ে নতুন করে চিন্তা করা, এই বিষয়টা আসলে আপনাদের এই জন্য কোনো এফোর্ট দিতে হবে না। এবং পাশাপাশি আপনার ধরেন যে পরীক্ষার 2-3 মাস আগে আমরা পোস্ট রিটেন অস্কিপার শুরু করি। কেন শুরু করি? এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। এটা একটা ভুল ধারণা যে আমি রিটেন পাস করে অস্পির জন্য প্রিপারেশন নিব। আপনি যদি মিড টার্ম এক চান্সে পাস করতে চান তাহলে আপনাকে আগে থেকে অস্কির জন্য প্রিপারেশন নিতে হবে। এবং দেখা যায় যে এবার আমি অনেকের কাছে শুনলাম যে আমি যখন মক পরীক্ষা নিচ্ছিলাম, যে আমি বুঝতে পারিনি যে আমি রিটেনে পাস করব। আমি জিজ্ঞেস করছি আপনার মকে এই অবস্থা কেন? আপনাকে তো ক্লাসে আমি রেগুলার দেখেছি। So, আমি বুঝতে পারিনি আমি রিটেন পাস করবো কিনা। সো পাস করবেন কি পাস করবেন না, এটা চিন্তা করার থেকে আমি যেটা মনে করি আপনাদের ডিসিশন হওয়া উচিত যে যেহেতু আমি পরীক্ষাতে বসছি, আমি ট্রাই করব যে একবারে একবারে যাতে আমরা পাস করতে পারি। আপনি কেন বসে থাকবেন? আপনি কেন আমাদের আগে থেকে যে পোস্ট নস্কিপে শুরু হয় সেখানে আপনি কেন এনরোল করবেন না? আর এরপর লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের আসলে আপনারা যারা ক্লাস মানে নিবে আপনাদের মেন্টর প্যানেলের বাইরে আমাদের কিন্তু আরেকটা প্যানেল আছে, একাডেমিক প্যানেল। সেখানে আপনাদের আমাদের ডিরেক্টর বৃন্দ আছে, আমাদের এক্সিকিউটিভ প্যানেল আছে এবং আমাদের এমএলএস প্যানেল আছে। সো এদের বিষয়ে আপনাদের একটু জেনে রাখা ভালো, কারণ হচ্ছে আপনাদের একাডেমিক যে ক্লাসগুলো হয়, যে পরীক্ষাগুলো হয়, এগুলোর সাথে মেন্টর আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে। কিন্তু এর বাইরে ধরেন আপনার একটা ক্লাস কখন হবে, এই জন্য আপনি কার সাথে যোগাযোগ করবেন? এই জন্য আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের এক্সিকিউটিভের সাথে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের প্রতিটি ব্যাচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন হচ্ছে এক্সিকিউটিভ থাকেন এবং আমাদের কিছু সিনিয়র মেন্টররা সেখানে থাকেন। আপনাদের এনি কাইন্ড অফ প্রবলেম আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আর খাতার যে বিষয়টা,
যারা অনলাইনে পরীক্ষা দিচ্ছেন, আপনারা নিজেরা বাসায় বসে পরীক্ষা দিয়ে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেটা ইভালুয়েশন করে দিব। সেটা নিয়ে খুব বেশি ব্যর্থ হবে না, কিন্তু চেষ্টা করবেন আপনাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি হবে সেটা হচ্ছে রেগুলার থাকা। আর যেহেতু সময় একদমই কম, সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3টা দিন আপনি ক্লাস করতে হবে, পাশাপাশি পড়াশোনা করতে হবে। আর প্রিপারেশন রিলেটেড যে কথাগুলো, সেগুলো আমি হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম এই ক্লাসে আরো আপনাদেরকে ডিটেলস বলবো। উম, সবাইকে এতক্ষণ আমাদের প্রোগ্রামে যুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। চ্যাট বক্সে আরেকটা কোশ্চেন এসেছে এক্সাম ব্যাচ সম্বন্ধে, সেটা অলরেডি বলা হয়েছে যে আমরা ফেব্রুয়ারির 2 তারিখ থেকে চালু হবে। 5 তারিখ না, 2 তারিখ থেকে চালু হবে। আমাদের সাথে প্রায় 18 ডক্টরস অ্যাড আছেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা শুনতে পারি, না হলে আমি আমার কথা শেষ করে দেব। আজকে যারা আমাদের সাথে যুক্ত আছে তাদের কোনো প্রশ্ন আছে কি? যারা যুক্ত আছে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন, আমাদের স্পিকাররা আছেন, আব্দুল্লাহ রায়হান ভাইয়া আছেন। আপনাদের কোনো কোয়েরি থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি আব্দুল্লাহ রায়হান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সংক্ষেপে পুরো কোর্স কারিকুলামটা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন, যারা এখনো যুক্ত হননি, আমি তাদের রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের এই ব্যাচটা শুরু হয়ে গেছে অলরেডি। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, একটা স্ট্রাকচারের প্রথম থেকে যদি সেটা ধরে রাখা যায় শেষে যে সফলতা আসে। আর মাঝামাঝি যেও যদি কেউ আসে দেখা যাবে তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা চাই না আপনাদের জন্য ডিফিকাল্ট হোক, আপনাদের জন্য মিড টার্মটা সহজ হয়ে যাক। আপনারা এই ব্যাচের শুরু থেকে আপনারা যুক্ত হয়ে যান যারা এখনো যুক্ত হননি। আর কিভাবে আগাতে হবে, কিভাবে এক্সাম দিতে হবে, কিভাবে রিটেন, কিভাবে অসপি অস্কি ক্লিনিক্যাল এভরিথিং কিভাবে আগাতে হবে, কিভাবে কখন কোনটা পড়তে হবে, কিভাবে কোরিলেশন করে পড়তে হবে, আমাদের জেনেসিসের মিড টার্ম প্যানেল এবং সিনিয়র যে প্যানেল আছেন তারা সবাই মিলে আপনাদের সেভাবে আপনাদের একটা স্ট্রাকচার আপনাদের বুঝিয়ে দিবে কিভাবে আগাতে হবে এবং ডিউটি করে কিভাবে সবকিছু ম্যানেজ করা যায়। সবকিছু আপনারা আস্তে আস্তে জেনে যাবেন। তো আমি আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ রায়হান ভাইয়া এবং আমাদের দুজন স্পিকার ডক্টর পলি আপু এবং ডক্টর ওয়াফা আপু, এবং খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য যে আমাদের জেনেসিস কিভাবে কাজ করে যাচ্ছে, কিভাবে পাশ করার ক্ষেত্রে হেল্প করছে, এবং অন্য সব কিছু থেকে, অন্য সব কোচিং সেন্টার থেকে আমি বলবো কেন জেনেসিস আলাদা, কিভাবে একটা আনকমন এক্সামিনেশনের একটা এনভায়রনমেন্টটাকেও নিজের আয়ত্তে নিয়ে আসা যায়। জেনেসিস কিভাবে আপনাদের প্রস্তুত করছে সেটা এত সুন্দর করে বর্ণনা করার জন্য ডক্টর রাকিব এবং ডক্টর দীপকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের সফলতা কামনা করে এবং সবার জন্য শুভকামনা করে আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।